সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি ইউরোপের নিয়মিত সাপ্তাহিক জনপ্রিয় আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকার অনুষ্ঠানে। আইন ও অধিকার অনুষ্ঠানে আমরা সাধারণত সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ইমিগ্রেশন রিলেটেড আইন বিষয়ক বিভিন্ন আপডেট দিয়ে থাকি এবং পাশাপাশি আপনাদের ইমিগ্রেশন সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের জবাব দিয়ে থাকি এবং আমি আশা করি যে আপনারা সবাই এই সপ্তাহান্তের এই প্রোগ্রামের জন্য আপনারা অধীর আগ্রহ অপেক্ষা থাকেন, কারণ আমাদের এই প্রোগ্রামে আপনাদের কাছে সবসময় বরাবরের মতো উপস্থিত থাকেন আপনাদের অত্যন্ত প্রিয় বাঙালি কমিউনিটির অত্যন্ত জনপ্রিয় বিজ্ঞ আইনজীবী আইনজ্ঞ আবু মোহাম্মদ মঞ্জুর হাসান রেজা, যিনি জেকে সলিসিটরের প্রিন্সিপাল হিসেবে কর্মরত আছেন। তো আমরা দেরি করব না, আমরা চলে যাচ্ছি সরাসরি আমাদের আজকের গেস্টের কাছে। জি রাজা ভাই, কেমন আছেন? কেমন আছো তুমি মুজাহিদ? হ্যাঁ জি, আছি ভালো। আমরা তো গরম পড়ে গেছে আর হচ্ছে শীত খুব তাড়াতাড়ি বিদায় নিল এবার মনে হচ্ছে। আমরা 2 দিন আগে আমাদের 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করলাম দেশে বিদেশে সর্বদা, যদিও একটা ট্র্যাজেডি হয়ে গেছে বাংলাদেশে, অনেক বড় একটা ট্র্যাজেডি, বিশাল একটা অগ্নিকাণ্ডে বহুত লোকের প্রাণহানি হয়েছে। জি, এবং আমরা দেখতে পাচ্ছি যে পুরনো ঢাকার এই অঞ্চলে এর আগে নিমতলিতে কয়েক বছর আগে আরেকটা অগ্নিকাণ্ডে 120 জনের মতো মানুষের প্রাণহানি হয়েছিল। জি, তো এটা এই ধরনের আসলে যেটা অগ্নিকাণ্ড, এটা কিন্তু এর পিছনে অবশ্যই দায়ী দায়িত্ব আছে। এবং এটা যে মানুষের জীবন, আমাদের দেশে যে মানুষের জীবনের মূল্য যে কত কম, এটা তার আরেকটা প্রমাণ যে এটা কেন এই ধরনের কোনো ধরনের প্রায়র কোনো সেফটি মেজার কেন নেওয়া হয় না, প্রিকশন যেটা। এবং আমরা যদি দেখি যে পুরনো ঢাকার ওই অঞ্চলটা চকবাজার যেটা, সেখানে প্রতি বর্গ কিলোমিটারে 80,000 থেকে 1 লক্ষ লোক বাস করে। এরকম একটা জনবহুল বা এরকম একটা কনজাস্টেড এরিয়াতে কত ধরনের সতর্কতা থাকা দরকার। আমাদের কিন্তু এখানে কোনো সতর্কতা এখানে নাই। সবসময় যেটা খুব দুঃখের বিষয় যে যারা এ ব্যাপারে যাদের দৃষ্টি দেওয়া উচিত, তাদের সবসময় দৃষ্টি অন্যদিকে থাকে, যেটা আসলে ঠিক না। তো আমি সমস্ত শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার সমবেদনা জ্ঞাপন করছি, যারা মারা গেছেন তার মাগফিরাত কামনা করি। আর তুমি যে ভাষার কথা বললে, 52 সালের ভাষা আন্দোলন, যে কারণে আজকে বাংলা ভাষা বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত হয়েছে, এবং এটা কিন্তু শুধুমাত্র 21শে ফেব্রুয়ারি শহীদ মিনারে গিয়ে ফুল দিলেই কিন্তু আমাদের দায়িত্বটা পালন হয়ে যাচ্ছে না। আমরা মনে করি যে ওই দিন সকালে নগ্ন পদে বিভিন্ন বাগান থেকে ফুল চুরি করে নিয়ে শহীদ মিনারে দিলেই বোধহয় বিরাট কাজ হয়ে গেল, সেটা কিন্তু নয়। আমরা বাংলা ভাষাকে বিশ্বের দরবারে কতটা প্রতিষ্ঠিত করতে পারলাম, এটা খালি বাংলা ভাষা না, এটা কিন্তু সব ভাষার প্রতি কিন্তু আমাদের সম্মান, রেসপেক্ট আমাদেরকে দিতে হবে। যেমন উর্দু প্রতিষ্ঠার জন্য কারণে এটা নিয়ে আমরা আন্দোলন করেছিলাম, তার তো এই কিন্তু নয় যে উর্দুকে আমরা ঘৃণা করি, না, এটা উর্দুকে ঘৃণা নয়। আমরা চেয়েছিলাম তৎকালীন যে উর্দুর পাশাপাশি বাংলাকেও মর্যাদা দেওয়া উচিত, কারণ তৎকালীন পাকিস্তানে আমাদের সংখ্যা ছিল বেশি, এবং যেহেতু এটা সংখ্যাগরিষ্ঠদের ভাষা, সেজন্য এটাকে আমরা রাষ্ট্রভাষার মর্যাদা চেয়েছিলাম। যদিও তুমি দেখবে যে 21শে ফেব্রুয়ারিকে নিয়ে নানা ধরনের কল্পকাহিনী বলা হয়, যেটা আসলে ইতিহাস থেকে আমাদেরকে সরিয়ে দেওয়া হয়। এটা কিন্তু কখনো বলা হয় নাই যে বাঙালিরা বাংলাতে কথা বলতে পারবে। প্রায় এরকম বলা হয় যে তারা, যে মা, আমি আর তোমাকে মা বলে রাখতে পারবো, এটা কিন্তু হাস্যকর। যেটা ছিল যে পাকিস্তানের রাষ্ট্রীয় কাঠামোতে, পাকিস্তানের রাষ্ট্রীয় পর্যায়ে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয় নাই। সেটার জন্যই আন্দোলন, যেটা তখন বলা হয়েছিল যে পাকিস্তানের 5টি প্রদেশের ভিতরে যে করসপন্ডেন্স হবে, যে আলাপ আলোচনা হবে, সবই হবে উর্দুতে। সেটারই প্রতিবাদে, কারণ আমরা কিন্তু কখনো বলি না যে উর্দুকে বাদ দাও, বলা হয়েছিল উর্দুর পাশাপাশি বাংলাকেও রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হোক, ঠিক যেরকম কানাডাতে ফ্রেঞ্চ এবং ইংলিশ দুটোই আছে, সেরকম একটা ছিল। বাট কালে কালে আমরা দেখেছি যে বাংলা ভাষার প্রতি যে আন্দোলন, সে আন্দোলন কিন্তু একসময় আরও ব্যাপক হয়ে আমাদের স্বাধীনতা আন্দোলনে কিন্তু রূপান্তরিত হলো। আমরা বলতে পারি যে 21শে ফেব্রুয়ারি আমাদের যে ফাউন্ডেশন, তখন থেকে এটা হলো। এবং আজকে আমরা বিশ্বের বুকে যে একটা স্বাধীন দেশ হিসেবে বেঁচে আছি, এর পিছনে কিন্তু 21শে ফেব্রুয়ারি অবদান আছে। কিন্তু মুজাহিদ, এটাও ভুলে গেলে হবে না যে বাংলাদেশের বাইরেও অনেক বাঙালি আছে। আমার কাছে খুব ভালো লাগলো যখন দেখলাম ভারতের পশ্চিম বাংলায় এবং ত্রিপুরাতে, আসাম অংশে যে
তারাও খুব ঘটা করে পালন করলো। ভুলে গেলে চলবে না যে 1961 সালে কিন্তু আসামের বারাক উপত্যকায় 21 না 22 জন কিন্তু প্রাণ দিয়েছিলেন বাংলা ভাষার জন্য। তারাও কিন্তু বারাক উপত্যকায় বাংলা ভাষাকে, সেই কারণে আজকে বারাক উপত্যকায় কিন্তু বাংলা ভাষাকে, সেখানে কিন্তু একটা স্কুল ছাত্রী 16-17 বছরের একজন ছাত্রীও ছিলেন যিনি প্রাণ দিয়েছিলেন বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করার জন্য। তাদের আন্দোলনের মেইন মোটো কি ছিল? না, কারণ তখন ওখানে আসামে তারা আসামীয় যে ভাষাটাকে তারা আসামের প্রাদেশিক ভাষা করতে চেয়েছিল, যেহেতু আসামে অনেক বাঙালি আছে সেহেতু এখানে তারা প্রতিবাদ জানায় বাংলা ভাষা প্রতিষ্ঠার জন্য তারা এখানে সংগ্রাম করে। এরপরে কিন্তু বাংলায় বরাক উপত্যকাতে ওই অঞ্চলগুলিতে কিন্তু বাংলা এখন মর্যাদা অফিশিয়ালি বাংলা রিকগনাইজ হচ্ছে। এই জন্য এই বাংলা ভাষার এই ভাষাভাষীর আন্দোলন কিন্তু সব জায়গায়, এটা বিশ্বব্যাপী। মনে রাখতে হবে আমরা কিন্তু বাংলা ভাষার দিক দিয়ে বোধহয় 5ম বা 6ষ্ঠ বৃহত্তম জাতি আমরা, আর বাঙালিরা কিন্তু রেস হিসেবে আমরা ওয়ার্ল্ডের 3rd। এটা অত্যন্ত দুঃখের বিষয় যে আজকে বাঙালিরা বিভক্ত হয়ে আছে, বাংলা বিভক্ত হয়েছে। এক থাকতে পারলে হয়তো অনেক ভালো হতো সব দিক দিয়ে। বাট এনিওয়ে, আমরা অনুষ্ঠানে ফিরে আসি। রাজা ভাই, আমরা সবসময় প্রথমে একটা আপডেট দিয়ে থাকি, আমরা একটু পরে আজকে একটু আপডেটটা নিব যেহেতু আমাদের কলার লাইনে চলে আসছেন। প্রিয় কলার, আপনারা যখন আমাদের এখানে প্রশ্ন করবেন কাইন্ডলি আপনাদের টিভি ভলিউমটা একটু লো করে রাখবেন, তাহলে আপনারা নাইসলি আমাদের কথাগুলো শুনতে পারবেন। আমি প্রথমে আজকের অনুষ্ঠানের প্রথম কলারের কাছে চলে যাচ্ছি। প্রিয় কলার, কে আছেন লাইনে? আপনি আপনার প্রশ্নটা করুন। হ্যালো কলার, কলার আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। আপনি একটু জোরে বলুন, আর একটু আমরা শুনতে পাচ্ছি না এখনো। জি, এবার ঠিক আছে। হ্যালো। জি জি, আমরা শুনছি। আচ্ছা, আমি ব্যারিস্টার রেজা সাহেবের নাম্বারটা চাইতেছি। আপনি কাইন্ডলি স্টুডিওতে যোগাযোগ করেন, স্টুডিও আপনাকে নাম্বারটা দিয়ে দিবে। আমরা চলে যাচ্ছি নেক্সট কলারের কাছে। নেক্সট কলার কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। মুজাহিদ ভাই, ভালো আছেন? জি ভাইয়া, আপনি কে বলছেন ভাইয়া? আব্দুল বলতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি ভালো আছেন না? হ্যাঁ, ভালো আছি। আমার প্রশ্ন হলো, আমি 5 years old ইন্ডিপেন্ডেন্টলি পাইছি স্পাউস ভিসায়, সিটিজেনশিপ ও ন্যাচারালাইজেশন কিভাবে কি করতে হয় একটু বলবেন? কি কাগজপত্র লাগবে? আপনি এদেশে সব মিলে কতদিন আছেন সব ভাইয়া? আমি সব মিলে 9 বছর আছি, বাট আমি মেরিট ভিসায় 5 years পাইছি। আচ্ছা, মেরিট ভিসার আগে কি আপনি এদেশে লিগালি ছিলেন? ভিসা থেকে স্টুডেন্ট ছিলাম, লিগ্যাল ছিলাম। আচ্ছা, গুড। তাহলে যেটা হবে, আপনি ইচ্ছা করলে এখনই সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারেন, যেহেতু আপনি একজন ব্রিটিশ স্পাউস। সে কারণে আপনার জন্য 5 বছরের রেসিডেন্টশিপ লাগবে না, আপনার জন্য 3 বছরের রেসিডেন্টশিপ লাগবে। আর আপনার কি দেখাতে হবে যে গত 3 বছরের ভিতরে সর্বমোট আপনি 270 দিনের বেশি এবং লাস্ট ইয়ারে আপনি 90 দিনের বেশি দেশের বাইরে যাননি। আর আপনার লাইফ ইন দ্য ইউকে আর B1 লাগবে। B1 আর লাইফ ইন দ্য ইউকে যদি এখন দেওয়া হয়ে থাকে তাহলে আবার আপনাকে সেকেন্ড টাইম দেওয়া লাগবে না। ওকে, আর কি ফর্ম লাগবে? আর আপনার যে ফর্মটা হচ্ছে এন ফর্ম দিয়ে আপনি অ্যাপ্লাই করবেন। আর আপনার ফি লাগবে, আমি ফিটা বলে দিচ্ছি আপনাকে। আপনার ফি লাগবে, ন্যাচারালাইজেশন ফি লাগবে আপনার এই 1330 পাউন্ড। ওকে। এই আর ওই একসাথে কি পাসপোর্টের জন্য করা যায়? যে এটা অনেক সময় পাসপোর্ট সহ আপনি অ্যাপ্লাই করুন, ওরাই আপনাকে বলে দিবে। আপনি এখন যেটা বুকিং দেবেন 1330-এ, সেটা হচ্ছে যে ওরা যে একটা সিটিজেনশিপ অনুষ্ঠান করে সেটার জন্য, সেটার ফি সহ আপনি বুকিং দেবেন। সেখানে আপনি গিয়ে, আপনি অনলাইনে গেলেই আপনি এগুলো দেখতে পাবেন, বিভিন্ন অপশান থাকবে। তো আপনি এটার পরেই আপনি একই সাথে আপনার সিটিজেনশিপ সেরিমনি পরেই আপনাকে তারা পাসপোর্টে পাঠিয়ে দেবে, পাসপোর্টের জন্য আপনি বুকিং দিতে পারবেন। অনেক সময় যেটা হয়, কোনো কাগজপত্র লাগে না? জি, এর বাইরে আর কোনো কাগজপত্র লাগে না? এর বাইরে যেটা লাগবে না, পাসপোর্ট যে এন ফর্মে আপনার ওয়াইফের সাইন লাগবে, ওয়াইফের পাসপোর্টে জমা দেওয়া লাগবে। ওকে, থ্যাংক ইউ।
ধন্যবাদ ভাইয়া। আশা করছি আপনি আপনার প্রশ্ন উত্তর পেয়ে গেছেন। আমরা নেক্সট কলারে চলে যাব। নেক্সট কলার কে আছেন লাইনে? প্রিয় কলার, আপনি আমাদের শুনতে পাচ্ছেন? হ্যালো কলার। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। জি, আসসালামু আলাইকুম। আমি কি ব্যারিস্টার সাথে কথা বলতে পারি? জি জি, আমরা শুনছি, আপনি বলুন। আচ্ছা ভাই, আমার প্রশ্ন হইল, এজ এ ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার, নেক্সট কতদিন আমরা কিটি রাইট অ্যাক্সেস করতে পারবো আউটসাইড অফ দ্য ইউরোপিয়ান ইউনিয়ন, আয়ারল্যান্ডে মনে করেন কতদিন পারবো? ভাইয়া এখানে দুটো জিনিস আপনাকে মনে রাখতে হবে। একটা হচ্ছে আয়ারল্যান্ডের সাথে ব্রিটেনের একটা আলাদা একটা জেন্টলম্যান একটা এগ্রিমেন্ট আছে বা একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। তো ফলে আপনি যদি আমরা যদি ইউরোপ থেকে বেরিয়েও আসি, তাহলেও কিন্তু আয়ারল্যান্ডে যাওয়া বা কাজ করার জন্য আপনার কোনো অসুবিধা হবে না। আয়ারল্যান্ডের সাথে আলাদা একটা আমাদের চুক্তি আছে বলে আয়ারল্যান্ডে গিয়ে আপনার থাকা বা ওখানে কাজ করা প্রবলেম আপনার হবে না। যেটা হবে, আয়ারল্যান্ডে যখন আপনি যাবেন সেখানে আপনি ইউরোপিয়ান ইউনিয়নের নাগরিক হিসাবে যাবেন না, সেখানে আপনি যাবেন একজন ব্রিটিশ নাগরিক হিসাবে, ইউনাইটেড কিংডমের সিটিজেন হিসেবে আপনি সেখানে যাবেন। কারণ যেটা আছে, আয়ারল্যান্ডের সাথে ব্রিটেনের একটা রেসিপ্রোকাল এগ্রিমেন্ট আছে। একই রকমভাবে আয়ারল্যান্ড থেকেও লোকে এখানে আসতে পারে, তারাও এখানে এসে এরকম কাজ করতে পারে, থাকতে পারে, এই আন্ডারস্ট্যান্ডিংটা আছে, সেটা আপনার থাকবে, সেটা ডিমিনিশ হবে না। আর ইউরোপের অন্যান্য দেশগুলিতে কি হবে সেটা নির্ভর করছে 29 তারিখে আমরা কিভাবে বেরিয়ে আসি। 29 তারিখে যদি আমরা উইদাউট ডিল বেরিয়ে আসি, তাহলে যেটা হবে, যেটা আমরা যেটা দেখতে পাচ্ছি, ইউরোপের যেটা তারা বলেছে, ইউরোপিয়ান ইউনিয়ন, ইউরোপের অন্যান্য জায়গাতে আপনি 180 দিনের ভিতরে আপনি 90 দিন থাকতে পারবেন। তাহলে ভাইয়া আমি এখন আগামী জুন জুলাইতেও যদি আমি আয়ারল্যান্ড যাই, তাহলে ওখানে গিয়ে এজ এ ব্রিটিশ সিটিজেন হোল্ডার ওইখানে কাজ করতে পারবো? আপনি পারবেন, কারণ আয়ারল্যান্ডের সাথে ব্রিটেনের একটা আলাদা একটা এগ্রিমেন্ট আছে, যে সেই কারণে আপনি ওখানে যাওয়া যায়। এটাকে বলে ফ্রি ট্রাভেল এরিয়া। এখানে আপনার ট্রাভেলিং করতে গেলে কোনো প্রবলেম হবে না। এবং আরেকটা যেটা হচ্ছে, যে এখানে গিয়ে কাজ করা বা থাকাতে কোনো, কিন্তু যেটা হবে আয়ারল্যান্ডে গিয়ে আপনি কিন্তু তখন আর আপনার ফ্যামিলি মেম্বারকে কিন্তু ওই যে আগে যেটা সম্ভব ছিল ইউরোপিয়ান ইউনিয়নের রেগুলেশন আন্ডারে আহ্বান করা, সেটা কিন্তু আপনি পারবেন না। ওইটা পরে পারা যাইবে না? না, বিকজ আমি আপনাকে আগেই বলেছি, আপনি আয়ারল্যান্ডে যাচ্ছেন নট অ্যাজ এ ইউরোপিয়ান সিটিজেন বাট অ্যাজ এ সিটিজেন অফ দ্য ইউনাইটেড কিংডম। তাইলে ওইটা ডিপেন্ড করে নো ডিল আর ডিলের উপরে? জি। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ। রেজা ভাই, আমাদের একটা কোশ্চেন ছিল, বাট আমি আগে কলারকে নিয়ে নিচ্ছি। প্রিয় কলার কে আছেন এবার আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে ব্যারিস্টার সাহেব। জি বলুন, আমরা শুনছি। আচ্ছা, আমি যে 2017 আমার 7 ইয়ার্স রাইটে আমি এই দেশে রেসিডেন্ট কার্ড পাইছি। এখন আমার একটা বেবি হয়েছে, এখন এই বেবি নিয়ে আমি কিভাবে কি কাজ করা, আমি ওটা একটু জানতে চাই। যেটা হবে, আপনি আপনার ওই বেবির জন্য আপনি অ্যাপ্লাই করে দেবেন, করে দিলে তারা আপনাকে বেবিকেও অ্যাড করায় দেবে। এটা সম্ভব, হয়তো বা তারা আপনাকে ফি চাইতে পারে, বাট আমাদের এক্সপিরিয়েন্স আছে যে কোনো কোনো ক্ষেত্রে ফি ছাড়াও তারা কিন্তু অ্যাড করে দিয়েছে। বাট আমার ধারণা তারা হয়তো ফিটা চেয়ে বসবে, তারা বলবে তুমি একটা FRP ফর্ম দিয়ে অ্যাপ্লাই করে দাও 2033 পাউন্ড দিয়ে, তাহলে তোমার বেবিকেও তোমাদের সাথে অ্যাড করে দিব। ঠিক যখন আপনাদের ভিসা শেষ হবে, তখনও তার ভিসা শেষ হবে, তারপরে আপনার নর্মাল কোর্সে রিনিউ করে নেবেন। যাই হোক, আমি তো যে এদেশে যে বর্তমানে যে আমি জব করতেছি, মানে আমি তো কোনো ধরনের বেনিফিট পাই না, বা চাইল্ড বেনিফিটও পাই না, নো পাবলিক ফান্ড। জি, আমি শুধু কাজ করতেছি। এখন তো 2000 টাকা দেওয়াটা আমার পক্ষে তো সম্ভব হবে না। সেক্ষেত্রে যেটা আপনাকে করতে হবে, আপনাকে লিখতে হবে ফি ওয়েভারের জন্য, প্রথমে বলতে হবে আমাকে ফিটা মাফ করে দাও। তারা তখন আপনার পুরো ফাইন্যান্সিয়াল কন্ডিশন তারা দেখবে। ফাইন্যান্সিয়াল কন্ডিশন দেখে তারা যদি মনে করে যে আপনাকে তারা মাফ করে দেবে, সেক্ষেত্রে তারা বলবে উইদাউট ফি। তারা প্রথমে ডিসাইড করবে যে আপনি ফি ওয়েভারের জন্য এলিজিবল কিনা। যদি তারা মনে করে যে আপনি ফি মৌখিক পেতে পারেন, সেক্ষেত্রে তারা তখন আপনাকে মাফ করে দেবে, আপনাকে বলবে তুমি তখন অ্যাপ্লিকেশনটা পাঠিয়ে দাও। তো মনে রাখবেন, এই ফিটা কিন্তু ফি ব্যাপারে কোনো সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তারা অ্যাপ্লিকেশনটা নিয়ে কোনো ডিসিশন দেবে না। এখন তো আমি আরেকটা জিনিস, যে এটা মানে
কতদিনের বেতন কিন্তু আমার বেবির 6 সপ্তাহ হয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনার বেবির জন্য যদি আপনি এখন এই মুহূর্তে কোনো অ্যাপ্লিকেশন নাও করেন তার জন্য কোনো অসুবিধা নাই, কিন্তু এটা আমার মতে করে রাখা ভালো, কারণ পরবর্তীকালে যখন আবার আপনি অ্যাপ্লাই করবেন তখন একটা প্রশ্ন উঠতে পারে যে তোমার তো বেবি ছিল, তো তুমি 2 বছরের ভিতরে অ্যাপ্লাই করলে না কেন। আপনার যেহেতু 2017-তে ভিসা দেওয়া হয়েছে, আমার ধারণা 2019-এ আপনার এই ভিসাটা রিনিউ করতে হবে। তো রিনিউ করার সময় রিনিউ করার সময় তখন আপনি আপনার বাচ্চার জন্য অ্যাপ্লাই করবেন, তখন এই প্রশ্নটা উঠতে পারে যে তোমার যে একটা বাচ্চা হয়েছিল তুমি তার জন্য অ্যাপ্লাই করো নাই কেন। তো সেক্ষেত্রে তখন আপনাকে জবাবটা দিতে হবে যে কেন তখন আপনি বাচ্চার জন্য ভিসার জন্য অ্যাপ্লাই করেননি। বাট এমন না যেটার জন্য আপনি অ্যাপ্লাই করেননি এর জন্য আপনার নিজের ভিসাটা ক্যান্সেল হয়ে যাবে, খালি আপনাকে এর জন্য জবাবদিহি করা লাগবে যে কেন আপনি করেননি। আচ্ছা আচ্ছা ভাই, থ্যাংক ইউ। ধন্যবাদ কলার। আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট কলারের কাছে। নেক্সট কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম। আপনার কলার, আপনার প্রশ্নটা একটু তাড়াতাড়ি করুন ভাইয়া। জি আসসালামু আলাইকুম ভাই, আমি একটা জিনিস জানতে চাইতেছি। আমার ইউরোপিয়ান সিটিজেনশিপ এবং আমার প্রায় 10 বছর হয় ইউকেতে। আর আমি আপনার 5 বছর কাজ করার পরে ইংল্যান্ডে আমি অসুস্থ হয়ে যাই। এরপরে আমি এখন বর্তমানে বেনিফিট পাইতেছি ইএসএ এবং পিআইপি। তো আমার ওয়াইফের অ্যাপ্লাই করার পরে প্রথম রিপোজ করে ওরা, পরে আমি আপিল করার পরে হোম অফিসে উইথড্র করে নেয়। উইথড্র করার 3 মাস পরে আমার ওয়াইফে যাই হোক ভিসা দিছে ওরা, কিন্তু ভিসা পাসপোর্ট যখন প্রায় 2 মাস আগে ভিসা দিয়া দিছে, কিন্তু গত বছরের জানুয়ারির 31 তারিখ থেকে ইস্যু করছে ভিসাটা তারা পাসপোর্টে। এবং আমার যে লেটারটা তারা দিছে, লেটারে লেখছে যে পাসপোর্টে যে ভিসা পাইবা এইটা আপনার ভিসা না, আওয়ার পরে ওরা বিআইপি কার্ড দিবে, এই বায়োমেট্রিক কার্ড এবং পোস্ট অফিস থেকে কাজ করার জন্য। আজকে 1.5 মাস হইয়া গেছে, আমি পোস্ট অফিস অনেকবার খোঁজ নিছি কিন্তু কার্ডটা আসে নাই, বুঝছেন। এবং আগেই তারা লেটার দিয়া রাখছে যে কাজের ভিসা পাবে এবং বায়োমেট্রিক কার্ড পোস্ট অফিস থেকে কালেক্ট করার জন্য। তো এখনো আমি পাই নাই, আমার কি করতে হবে একটু আমাকে দয়া করে বলে নাকি। আপনাকে জাস্ট তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে, কন্ট্যাক্ট করে বলতে হবে আমি তোমাদের বায়োমেট্রিক কার্ড পাইনি। অনেক সময় ইমেল করলেও তারা ইমেলেও রেসপন্স করে, ইমেল করে তাদেরকে আপনাকে বলতে হবে যে আমি তো কার্ডটা পাইনি, আমাকে তোমরা আপডেট করো। এমন হতে পারে কার্ডটা হয়তো মিসিং হয়ে গেছে, হারিয়ে গেছে, এরকম প্রায় সময় কিন্তু পোস্ট হারিয়ে যায়। আপনি দেখেন এবং আরও আপনি দেখেন আপনার কারেক্ট অ্যাড্রেসটা হোম অফিসে আছে কি না, বা আপনার যদি কোনো লয়ার এই ব্যাপারে আপনি নিয়োগ করে থাকেন তো দেখেন আপনার আইনজীবীর কাছে তারা এটা পাঠিয়েছে কি না। আর আমার মতে হয় আপনি সত্বর তাদের সাথে যোগাযোগ করেন, চিঠির মাধ্যমে কিংবা ইমেলের মাধ্যমে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠান আইন অধিকার, আমরা ছোট্ট একটা বিরতি চলে যাব। বিরতির পর আবারও আপনাদের সাথে আমাদের কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন।